নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইফ উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন রাক্সৌল জাংশন থেকে বীরগঞ্জ বর্ডার পার হয়ে আমরা কাঠমান্ডুতে গিয়ে পৌঁছেছিলাম। তারপর দিন ভোরবেলায় এই ধরুন 5:30 পৌনে 6টা নাগাদ, তখনও পর্যন্ত সূর্য ঠিক করে ওঠেনি, আমরা বেরিয়ে পড়েছিলাম পশুপতিনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা যেখানে ছিল সেখান থেকে এই মন্দিরের যে ফ্রন্ট গেটটা সেটা একটু দূরে হয়, তাই আমরা একটু পিছনের গেট দিয়েই প্রবেশ করেছিলাম। এই মন্দিরে দেখলাম প্রসাদ এবং পুজো সামগ্রী কেনার জন্য সবাই বেশ পিছনেই পড়ে যায়। সবাইকে পাশ কাটিয়ে নিজের পছন্দ মতো একটা দোকানে গিয়ে পুজো সামগ্রী এবং আমাদের যা যা প্রয়োজন ছিল সেগুলো কিনে ফেললাম। আমরা মন্দিরের একজন গার্ডের সঙ্গেও কথা বলছিলাম রুদ্রাভিষেক করার ব্যাপারে। মোটামুটি প্রথমে 1,500 টাকা বলা হয়েছিল, তারপর সেটাই বার্গেনিং করতে করতে প্রায় 500 টাকায় এসে পৌঁছেছিল। কিন্তু আমাদের অত বেশি সময় ছিল না, কারণ মন্দিরে পুজো দিয়েই আমরা আবার পোখরা যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। তাই জাস্ট নর্মালি পুজো দিলাম। আর এই মন্দিরের ভেতরে একেবারেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই মন্দির চত্বরের কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি। মন্দির থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। মন্দির থেকে বেরিয়ে এলে পিছন দিকে পড়ে বাগমতী নদী, আর এই বাগমতী নদীর তীরেই রয়েছে এখানকারের বিখ্যাত শ্মশান। আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন একটি শবদেহ কিন্তু ঘাটে আনা হয়েছিল, একেবারে সাদা কাপড়ে পুরো মোড়ানো। দূর থেকে দর্শন করলাম এবং ওনার আত্মার উদ্দেশ্যে প্রণাম জানালাম। এরপর হোটেলে ফিরলাম আর সামান্য কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম পোখরা যাওয়ার উদ্দেশ্যে। যাক, পশুপতিনাথ মন্দির সম্পর্কে আপনাদের কয়েকটা কথা বলি। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে। এই বিস্তৃত হিন্দু মন্দিরটি পবিত্র বাগমতী নদীর তীরের পাশাপাশি শতাব্দী জুড়ে মন্দির, আশ্রম, প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিস্তৃত সংগ্রহ। এছাড়াও ভ্রমণ ক্ষেত্র হিসেবেও কাঠমান্ডু উপত্যকার ইউনেস্কোয় একটা আলাদা আখ্যা রয়েছে। 7টি স্মৃতিস্তম্ভের দলের মধ্যে একটি হিসেবে এটি অন্তর্ভুক্ত। এটি 246 হেক্টর জায়গার উপর নির্মিত এবং এতে মোটামুটি 518টি ছোট মন্দির রয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এতটা বড় জায়গা জুড়ে যদি প্রত্যেকটা জিনিস দেখতে হয় তাহলে বেশ কয়েক ঘন্টার প্রয়োজন। কিন্তু আমাদের কাছে এতটা সময় ছিল না, তাই খুব তাড়াতাড়ি করে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানেই পথে যেতে যেতে চাইলে আপনারা চন্দ্রগিরি হিলস যেতে পারেন। সেখানে রোপওয়ে আছে, অর্থাৎ কেবল কারে করে অনেকটা উঁচু থেকে পুরো হিমালয়ান রেঞ্জেস, মানে একেবারে অন্নপূর্ণা থেকে এভারেস্ট পর্যন্ত আপনারা দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে সেটা বন্ধ, কারণ লাস্ট যখন নেপালে প্রচণ্ড অশান্তি হলো তখন নাকি সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাই মোটামুটি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আমরা যে হিমালয়ান রেঞ্জের যেটুকু দেখা যাচ্ছিল সেটুকু দেখলাম, দেখে আবার আমাদের যাত্রা শুরু করলাম। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তা এখন কিন্তু বেশ ভালো, অন্তত আগেরবার যেরকম রাস্তা পেয়েছিলাম তার তুলনায় তো অনেকটাই ভালো হয়েছে। আরও রাস্তা চওড়া করা হচ্ছে, জায়গায় জায়গায় তার জন্য একটু কাজ চলছে। তবে হাইওয়ে কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে।
এতটাও কিন্তু এক্সপেক্ট আমরা করিনি। এটা দেখে খুব ভালো লাগলো। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। যেতে 6-7 ঘন্টা সময় লাগে। তবে হ্যাঁ, মাঝখানে লাঞ্চের জন্য আবার একটু দাঁড়াতে হবে। তো মোটামুটি সব মিলিয়ে 8 ঘন্টা মতন সময় লাগবে। তবে সেটা যদি আপনারা মাঝপথে মনোকামনা মন্দির না দেখেন তবে। আর কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে যদি মনোকামনা মন্দিরটাও দর্শন করেন তাহলে সেখানে অন্ততপক্ষে আরও 2 থেকে 2.5 ঘন্টা রাখতে হবে। কিন্তু আমাদের ব্রেকফাস্টের জন্য একটা হল্ট দিতে হয়েছিল, কারণ পশুপতিনাথ মন্দির থেকে ফিরে অনেকেই ব্রেকফাস্ট করার সময় পায়নি। তাই প্রথমেই আমরা একটা ধাবাতে দাঁড়ালাম, যেখানে টয়লেটও অ্যাভেল করা যাবে আর যাদের প্রয়োজন তারা কিছু খাবারও খেয়ে নিতে পারবে। কোথায় গেল জয়শ্রী? वो नहीं चाहिए, नहीं चाहिए, नहीं चाहिए। हाँ, वो भी है, वो भी हाफ हाफ है, हाफ। कर देता हूँ। दो और पराठा दे दो, दो दो दिया, वो दे এত ধরনের লোভনীয় খাবার দেখে আমারও মনে হচ্ছিল ব্রেকফাস্ট করা সত্ত্বেও একটুখানি খেয়ে নিই, কিন্তু অবশেষে লোভ সংবরণ করলাম, কারণ যদি বাই চান্স এই খাবারগুলো হজম না হয় তাহলে সমস্যায় পড়ে যেতে পারি। আফটার দ্য হল্ট আবার আমাদের জার্নি স্টার্ট হলো। এবারে আর কোথাও দাঁড়ানো নেই, একদম টানা কোথাও দাঁড়াতে হবে লাঞ্চ করার জন্য। এখানটা দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ মনে হলো, যখন আমরা শিলিগুড়ি থেকে নেমে তিস্তার পাশ দিয়ে দার্জিলিং বা সিকিমের দিকে যাই তখন যেমন রাস্তার ধারটা দেখতে লাগে, অর্থাৎ তিস্তা দেখতে দেখতে যেমন আমরা রাস্তা দিয়ে যাই, ঠিক তেমনই মনে হলো যখন আমরা এই নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। আমাদের হেল্পার যে ছিল, অর্থাৎ ওর নাম প্রণব, ও আমাদেরকে বলল এটা হচ্ছে শুলি নদী। পরে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি ত্রিশুলি নদী। তবে যাই বলুন, আমার কিন্তু পুরো তিস্তার মতন মনে হচ্ছিল। মাঝখানে কিছুটা জায়গায় কিন্তু রাস্তাটা বেশ খারাপ, আর রাস্তা খারাপের থেকেও বড় কথা হচ্ছে রাস্তার মারাত্মক ধুলো। তাই আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, আপনারা নেপাল গেলে যদি এসি গাড়ি চুজ করেন ট্রাভেল করার জন্য তাহলে মনে হয় বেটার করবেন। তার কারণ মুক্তিনাথ যাওয়ার পথেও যে পরিমাণ ধুলো আমাদের সহ্য করতে হয়েছে, তখন কিন্তু বারবার মনে হচ্ছিল এর থেকে এসি বাস করলেই ভালো হতো। এই এসি বাসটা কিন্তু ঠান্ডার জন্য নয়, জাস্ট ধুলো থেকে বাঁচার জন্য। আদারওয়াইজ জানলা খুলে রাখতেই পারবেন না, এত ধুলো যে নাক মুখ একেবারে মানে কি বলবো, ফুসফুসের পুরো একদম 24টা বেজে যাওয়ার উপায়। আমরা এখন মনোকামনা মন্দিরে প্রবেশ করার যে রাস্তাটা, এই যে গেটটা দেখছেন, ঠিক তার পাশ দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওই দূরে যে পিলারগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কেবল কার বা রোপওয়ে, যে রোপওয়েতে করে ত্রিশুলি নদী পার হয়ে মনোকামনা মন্দিরে পৌঁছানো যায়। আসলে গতবার আমরা যখন নেপাল গিয়েছিলাম তখন আমরা মনোকামনা মন্দিরে গিয়েছিলাম, তাই এবারের ট্যুরে ওইটা বাদ রাখা হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমরা লাঞ্চ করব। পুরো নেপালে একমাত্র এখানের খাবারটাই সব থেকে ভালো লেগেছিল। আর এখানে স্পেশালিটি হচ্ছে পাশে যে নদী বয়ে যাচ্ছে সেই নদীর মাছ, একদম ফ্রেশ মাছ কিন্তু আপনারা এখানে পাবেন। আর হোটেলটি বা রেস্টুরেন্টটিও এমন জায়গায় যে সেখানে বসেই নদীর ভিউ দেখতে দেখতে আপনারা
খেতে পারবেন। এটাই হচ্ছে পাশে বয়ে যাওয়া নদী থেকে ধরা মাছ। খুব টেস্টি ছিল, কিন্তু প্রচণ্ড কাঁটা। জায়গাটা সত্যিই খুব সুন্দর। যদি কখনো আপনারা কাঠমান্ডু থেকে পোখরায় যান, তবে আমি সাজেস্ট করব অবশ্যই এখানেই খাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি জায়গাটার নামটা ভুলে গেছি। আসলে ওখানের জায়গাগুলোর নামগুলোই এমন যে মনে করে রাখা যায় না, আর কোথাও লেখাও ছিল না জায়গার নামটা যে সেটা ছবি তুলে রাখবো বা ভিডিওর মধ্যে দিয়ে দেব। আসলে লাঞ্চ করার সময় একটু হুড়োহুড়িও পড়ে গিয়েছিল। প্রথম কথা, যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে হোটেল খুব লিমিটেড, তাই খাবার দিতে খুব দেরি করছিল। আর বাকি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলেও আমাদের ওই মাছের কাটা খুঁটে খেতে অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই আমরাই সবার লাস্ট পড়েছিলাম। তাই তাড়াহুড়ো করে খাওয়া কমপ্লিট করেই বাসে উঠে গিয়েছি। আরও একটা কারণ অবশ্য ছিল। আসলে আমরা পোখরাতে বিকেল 4টের মধ্যে ঢুকতে চাইছিলাম, কারণ 4টে অবধি মুক্তিনাথ যাওয়ার পারমিশনের অফিসটা খোলা থাকে। তারপর গেলে মুক্তিনাথ যাওয়ার পারমিশনটা সেদিনই করিয়ে ফেলতে পারবো না। সেই কারণে একটু তাড়াহুড়োই ছিল আমাদের। যাই হোক, লাঞ্চ করে আবার আমরা পোখরার দিকে রওনা হলাম। তবে যদি আপনারা মনোকামনা মন্দিরে যান, তাহলে লাঞ্চটা সেখানেই করে ফেলতে পারেন। কিন্তু সমস্যা হলো, সেখানে কিন্তু সবই ভেজিটেরিয়ান হোটেল, অর্থাৎ সেখানে কোথাও কিন্তু কোনো ননভেজ পাবেন না। তাই যদি ভেজ খাবার খেতে চান, তাহলে মনোকামনা মন্দিরের ওখানে যে কোনো হোটেলে ঢুকতে পারেন। আর যদি নন ভেজ খেতে চান, তাহলে আরেকটু এগিয়ে এসে এই নদীর ধারে ব্রিজটা ক্রস করে সেখানে খাওয়ার জন্য দাঁড়াবেন। চলার পথে কিছু কিছু জায়গা এতটাই সুন্দর ছিল যে সবাই মিলে মোটামুটি জানলার ফাঁক দিয়ে কে কিভাবে তার ছবি আর ভিডিও তুলবে তার কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছিল। অবশেষে আমরা কিন্তু পোখরায় প্রবেশ করে ফেলেছি। পোখরাতে প্রবেশ করার বেশ কিছুক্ষণ আগে থেকেই মাউন্ট অন্নপূর্ণার পুরো রেঞ্জটা আমাদের চোখে আসছিল। কিন্তু তখন যেহেতু বিকালের দিক, তাই রেঞ্জটার বেশিরভাগ জায়গাতেই মেঘ এসে গিয়েছিল। তাই আলাদা করে কোনটা পিক আর কোনটা সাদা মেঘ বোঝা যাচ্ছিল না। এটা আমাদের পোখরাতে থাকার হোটেল। আপাতত শুধু একটা রাত্রি এখানে থাকবো। পরের দিন সকালেই বেরিয়ে যাব মুক্তিনাথ যাওয়ার জন্য জমজমের দিকে। হোটেলে ঢুকেই সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়াইফাই এর কানেকশন। হ্যাঁ, বেশিরভাগ কেউই তো সিম নিইনি, তাই আমরা একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। হোটেলের ওয়াইফাইটাই তখন একমাত্র সম্বল, তাই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা আমাদের রুম। আমরা
3 জন ছিলাম এই ঘরটায়। তখনও রীতিমতো গরম লাগছে আমাদের। ঘরে ফুল স্পিডে ফ্যান চালাতে হচ্ছে। এই হোটেলের বাথরুমটা কিন্তু বেশ বড় ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। আর ওদের সমস্ত জায়গাতেই দেখলাম বাথরুমে একেবারে সেন্ট্রালাইজড গিজার দেওয়া। বাইরে তখন সন্ধ্যা নামছে। তোমার এগুলো খুব সুন্দর হয় ভিডিওগুলো, মানে পুরো মেকানিজমটাই সুন্দর। দেখি কি দেখছো? দেখেছিলে ওর এটা কিরণঝড়ের এটা হ্যাঁ সুন্দর হয়েছে। দেখি দেখি সময় বোর লাগে না দেখতে। অনেক ভিডিও আছে না। নিজের সুখ্যাতি শুনতে খারাপ লাগছিল না, কিন্তু আপনাদের বোরিং লাগতে পারে। তাই চলুন এবার চলে যাই সোজা ফেওয়া লেকের দিকে। এই মাছ ভাজাগুলো দেখে পুরো দীঘার বিচের কথা মনে পড়ে যাচ্ছিল। কি যে লোভ লাগছিল, মনে হচ্ছিল খেয়ে নিই, কিন্তু তারপরে ভাবলাম না, যদি আবার শরীর খারাপ করে, সেই ভয় আলটিমেটলি খেলাম না। যদিও তখন একেবারেই অন্ধকার, তবুও সেই অন্ধকারের মধ্যেও লেকের একটা অদ্ভুত অন্যরকম সৌন্দর্য কিন্তু ফুটে উঠছিল। পরে তো দিনের বেলাটা আপনাদেরকে দেখাবই, আপাতত দেখুন ফেওয়া লেকে সন্ধ্যার পর পরিবেশটা কেমন থাকে। কিছুক্ষণ ফেওয়া লেকের ওখানে কাটিয়েই ফিরে এসেছিলাম হোটেলে, কারণ আমরা হোটেলে এসে রান্না করে খাবো। আর সেদিন রাত্রে রান্না হয়েছিল খিচুড়ি।